স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে জাহিদুল বাসার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পেঁয়াজের মূল্য বৃদ্ধির ডামাডোলে বাড়ছে চাল ও সবজির দামও, বাড়তি খরচের চাপে মানুষ। সৌদি আরব ফেরার টিকিটের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি। করোনায় বেশি ক্ষতিতে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ, জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। ডাকসুর সাবেক ভিপি নুরুর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রিজন্স বজলুর কারাগারে, সম্পত্তি ক্রোকের নির্দেশ। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। একদিকে পেঁয়াজের বাজার চড়া, অন্যদিকে বাড়ছে চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বন্যার পানিতে ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় সব সবজির দামই চলে গেছে মধ্য ও নিম্ন আয়ের নাগালের বাইরে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন করোনাকালে কর্মহীনরা। মার্চ থেকে করোনা মহামারীর কবলে দেশ, ফলে অনেকেরই আয় রোজগার বন্ধ, অনেকের কমেছে আয়। এছাড়া 2 দফা বন্যায় 3 মাসেরও বেশি সময় ধরে বিপর্যয়ে পড়েছে 38 জেলা। এ সময়ে শুধু ফসলেরই ক্ষতি হয়েছে 1323 কোটি টাকা। এই 2 কারণে নিম্ন আয়ের মানুষের অবস্থা শোচনীয়। বন্যার কারণে গত 2 মাস ধরে সব ধরনের সবজির দামই বাড়তি। 60 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যায় না। কাঁচামরিচের কেজি 200 টাকা। বেড়েছে আলুর দাম। গত 1 সপ্তাহ ধরে এর সঙ্গে যুক্ত হয়েছে চালসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম। টিসিবি থেকে ন্যায্য মূল্যে চাল, চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভোক্তারা। দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করলেও কঠোরভাবে বাজার পর্যবেক্ষণের দাবি তাদের। এই সিজনে আর মোটা তেমন হয় না, আমনে মোটা হয়, এজন্য মোটাটা নাই বাজারে। এখন তো মোটামুটি ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। যতক্ষণ ধানের দাম নিয়ন্ত্রণে না আসবে, চালের বাহিরতে না আসে, তখন আরো একটু বাড়তি সম্ভাবনা আছে। বাজারে যারা বাড়াচ্ছে, বাজারে কিন্তু তারা অবৈধ ব্যবসায়ী, তারাই বাড়াচ্ছে। এটা কিন্তু আমরা মোটামুটি অনেক জোরালো পদক্ষেপ নিচ্ছি, কিন্তু কিছু শাস্তিমূলক পদক্ষেপও দরকার। এটা প্রয়োজনীয় পরিমাণ আমদানির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন আমরা অনেক আগেই পাইছি। এখন আউশ ধরেন হারভেস্টিং হয়ে গেছে, কৃষক এখন কিছুটা ধান ঘরে পাইছে, আবার ধরেন 1 মাস পরে পাবে আমন। কৃষকের কথাও আমরা চিন্তা করি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, বিক্ষোভ করেও দেখা যায় যে ধানের দাম বাড়ানো যায় না, কিন্তু এই যে হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ কি, এ বিষয়ে ব্যবসায়ী এবং মিলাররা কি বলছেন? এবং কুষ্টিয়াতে কি শুধু চালেরই দাম বেড়েছে নাকি অন্যান্য ভোগ্যপণ্য বা খাদ্যপণ্যেরও দাম বেড়েছে? ধন্যবাদ লোপা। আপনি যেমনটি আসলে খবরে বলছিলেন যে প্রতিটা পণ্যের কিন্তু এখানে দাম বৃদ্ধি, এবং যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু এখন অবস্থা খুবই শোচনীয়। কারণ এখন যদি একটি 500 টাকার নোট হাতে নিয়ে বাজারে না যাওয়া যায়, তাহলে কিন্তু বাজার করে ফেরত আসার কোনো সম্ভাবনাই নাই। যেমনটি কাঁচামরিচ 200 টাকা কেজি, পেঁয়াজ আছে তার সাথে, আর চালের কথা তো বলাই বাহুল্য। তো আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি সকাল থেকেই কথা বলেছি কৃষি কর্মকর্তাদের সাথে, চাল ব্যবসায়ীদের সাথে, মিল মালিকদের সাথে, এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথেও আমি কথা বলেছি এই ব্যাপারে। এদের কাছ থেকে কিন্তু ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। যেমন চাল মিল মালিক, বাংলাদেশের কুষ্টিয়া চাল মিল মালিক সমিতির এক অংশের সভাপতি ওমর ফারুকের সাথে কথা বলেছিলাম যে এমনটি হচ্ছে কেন। তিনি বলেছেন যে আসলে ধান সংকটের কারণে এই চালের দাম তাড়াতে বাধ্য হচ্ছে, এবং এখন যে সময় সেটি হলো আউশ এবং আমনের মাঝামাঝি সময়, যার কারণে এখনো নতুন ধান আসতে 1.5 মাস সময় প্রায় লাগে যাবে। যার কারণে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে চালের দাম আরো বাড়তে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছিলাম কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের সাথে। তিনি বলেছেন যে আসলে আমরা বাজারটা ঠিক হলো
তদারকি করেছি, বাজারে কিন্তু কোনো রকম ধানের সংকট আছে বলে তিনি বলেননি, যার কারণে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এখন এই চালের দাম বৃদ্ধির পিছনে শুধুমাত্র মিলারদের কারসাজি ছাড়া আর কিছুই নাই। এবং আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম যে মিলাররা যা বলছে যে ধান সংকট, আসলে ধান সংকটের ব্যাপারটি কতটুকু সত্য। উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র সিনিয়র যিনি আমাকে জানিয়েছেন যে আসলে ধানের কোনো সংকট বাংলাদেশেও নেই এবং কুষ্টিয়াতেও নেই, পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে, যার কারণে ধান সংকট নাই। এটা কিন্তু মিলারদের একটা কারসাজি। এবং আরেকটা তথ্য তিনি দিয়েছেন যে বিগত যে মৌসুম গিয়েছে এই মৌসুমে কিন্তু যে ধান উৎপাদন হয়েছে সেটা কিন্তু কৃষকের ঘরে গিয়ে, কৃষকের বাড়িতে গিয়ে এবং মাঠ থেকে কিন্তু ধান ক্রয় করেছেন বড় বড় মিলাররা। এবং আমি এই ব্যাপারে ছোট মিলার যারা হাস্টিং মিলার তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একটি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন বড় মিলার বা যারা অটো মিল মালিকরা আছেন তাদের দিকে, যে আসলে এই যখন ধানগুলা মাঠে ওঠে তারা কিন্তু তখন এই একবারে ধানটি ক্রয় করে স্টক করে, যার কারণে কিন্তু যারা কুষ্টিয়ায় যে 300 উপরে ছোট মিলার আছে তারা কিন্তু ধান কেনার সুযোগ পায় না, যার কারণে কিন্তু ধানের বাজারটা পুরাই নিয়ন্ত্রণ করে হলো এই বড় বড় মিলাররা। আমি আরেকটা সমীকরণ আপনাকে দেই, বর্তমান সময়ে কুষ্টিয়া ধানের বাজার চলছে 1200 টাকা থেকে 1000 থেকে 1200 টাকা মন। তো এই যে এই ধানটাই কিন্তু যখন মৌসুম ছিল তখন কিন্তু 800 টাকায় বিক্রি হয়েছে। তাই এই এভারেজে যদি ধানের মূল্যটা নির্ধারণ করা হয় তাহলে মনে হয় যে চালের দাম আরো কমবে। তাছাড়াও কিন্তু এই চাল থেকে খুদ হয়, তুষ হয়, গুঁড়া হয়, যেগুলোও কিন্তু বিক্রি হয়, তো এইগুলো কিন্তু আসলে ধরা হয় না। তো এই মুহূর্তে দরকার কঠিন মনিটরিং এবং এই মনিটরিং এর মাধ্যমে চালের দাম কমানো সম্ভব আর কি। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ। চট্টগ্রামে বাড়ছে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজার পরিস্থিতির আরও খবর জানবো, এই মুহূর্তে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান রিটন। এরই মধ্যে বাজারে বিশেষ করে পেঁয়াজ, চাল, কাঁচামরিচ, আলু এ সবগুলোর দাম বেড়েছে, কিন্তু চট্টগ্রামে বাড়ার পরিমাণটা আসলে কতটা কি? চট্টগ্রামে আসলে পেঁয়াজের যে ঝাঁসটি বেড়েছিল সেটি আসলে এখন ক্রমশ কমতে শুরু করেছে। আমরা গতকালকে খাতুনগঞ্জ সহ অন্যান্য বাজার ঘুরে দেখেছিলাম, সেখানে আসলে গতকালকেই অন্যান্য সময়ের তুলনায় আসলে 15 থেকে 20 টাকা কেজিতে 15 থেকে 20 টাকা করে পেঁয়াজের দাম কমেছে। পাশাপাশি আসলে চালের দাম বাড়তে বলা হলো, সেটি আসলে বস্তাপতি 100 থেকে 130 টাকা। সঙ্গত কারণে সেটি আসলে খুচরা পর্যায়ে অর্থাৎ কেজি হিসেবে গেলে 1 থেকে 2 টাকা বেড়েছে। সঙ্গত কারণে সেটি খুব বেশি বেড়েছে বলে কেউ আসলে মনে করছেন। আমরা অনেক ভোক্তার সাথে কথা বলেছি, তাদের কাছেও সেটি আসলে খুব বাড়তি বলে মনে হয়নি। কিন্তু এই মুহূর্তে আসলে চড়া হচ্ছে খুব বেশি সবজির দাম। আমরা চট্টগ্রামে দেখছি যে আসলে কেজি আলু বিক্রি হচ্ছে 40 টাকা করে, এবং সেটি বাজার ভেদে অবশ্য দাম এক এক বাজারে এক এক রকম হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা সবজি বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে করোনার একটি বড় ধাক্কা তাদের উপর দিয়ে গেছে। করোনার সময় অনেকে আসলে করোনা ভীতির কারণে ব্যবসা চাষাবাদ করেনি, পরবর্তীতে আসলে বেশ কিছু সময় লম্বা যে বন্যার অবস্থা, সেই বন্যার কবলে পড়েছিল, এবং সে কারণে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত জায়গা থেকে আসলে চট্টগ্রামে সবজি আসে সেইগুলো আসলে খুব বেশি আসেনি এখনো পর্যন্ত। সেই সরবরাহের বিষয়টি এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক হয়ে ওঠেনি। সঙ্গত কারণে এখানে আসলে সবজির দাম প্রতিনিয়ত বাড়তির দিকে আছে। এই বিষয়টি আমরা আসলে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণেই আসলে সবজির দাম প্রতিনিয়ত বাড়ছে, এবং এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের যেরকম তদারকি থাকার কথা ছিল সেটি আসলে এখনো পর্যন্ত করা হয়নি। আপনি আমার ঠিক পেছনে যদি দেখেন যে এই মুহূর্তে আমরা চট্টগ্রামের কাজী দেউরি বাজারে আছে, এখানে আসলে নানা রকমের সবজি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু প্রতিটি সবজির দামই খুবই চড়া। এখানে আসলে 40 টাকা করে আলু বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে এই মুহূর্তে 70 টাকা, কাঁকরোল 50 টাকা, পেঁপে 40 টাকা, পটল 60 টাকা, অর্থাৎ প্রতিটি সবজি এখন বলা যেতে পারছে আসলে ক্রেতা সাধারণের একেবারে নাগালের বাইরে। এবং সেই কারণে তারা মনে করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত যদি পরিচালনা করা হয়, অর্থাৎ এর পেছনে আসলে কোথায় কি ঝামেলা সেটির সেই গভীরে গিয়ে যদি তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহলে হয়তো এই যে সংকট সেটির আসলে একটি সমাধান হতে পারে। পাশাপাশি আমরা যদি মুদির যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, সেখানেও আসলে প্রতিটি জিনিসের দামই চড়া। তবে চট্টগ্রামে গত কয়েকদিন ধরে আসলে টিসিবির পক্ষ থেকে চট্টগ্রামে 10টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, এবং কিন্তু সেইগুলো গোটা চট্টগ্রাম নগরীর তুলনায় আসলে খুব কম, এবং এখানকার মানুষজন মনে করছেন যত বেশি টিসিবির পণ্য বিক্রি করা হবে ততই আসলে এই সমস্ত পণ্যের দাম কমতে থাকবে, এবং সে বিষয়ে তারা আসলে জেলা প্রশাসন এবং সরকার মহোদয়ের আসলে দৃষ্টি আকর্ষণ করছেন। এই বিষয়টি নিয়ে আমরা আসলে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে এই মুহূর্তে
যে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের যে দাম সেটিকে কমানোর জন্য তারা আসলে ইতিমধ্যেই যে অভিযান আছে সেটি অব্যাহত রেখেছে, কিন্তু আমরা আসলে কার্যক্ষেত্রে গিয়ে এখনো পর্যন্ত খুব কার্যকর যে পদক্ষেপ সেটি নিতে আমরা দেখিনি। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে পেঁয়াজ, চাল সহ অন্যান্য যে দ্রব্য তার সর্বশেষ দরদামের খবর। চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবরাখবর জানছিলাম। বাকিতে পেঁয়াজ আমদানির ঋণপত্র বা এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত বাকিতে এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এই সিদ্ধান্ত চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত বাজারে নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে 17 সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পেঁয়াজ আমদানির এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে আজও বিক্ষোভ করেছে সৌদি আরব থেকে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে এবং তারপর সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যায় এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে দেয়। এদিকে আরেকটি পক্ষ তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিস অবরুদ্ধ করে সেখানে অবস্থান নিয়ে আছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সৌদি আরব ফিরতে না পারলে চাকরি হারাতে হবে বলে জানান তারা। মঙ্গলবার সকাল থেকে সৌদি আরব যেতে ইচ্ছুক কয়েকশো প্রবাসী বাংলাদেশি প্লেনের টিকিটের দাবিতে রাজধানীর কাউরান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এই অবস্থায় সোনারগাঁও হোটেলের সামনের সড়কে দেখা দেয় যানজট। বন্ধ হয়ে যায় 7 রাস্তা, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি থেকে কাউরান বাজারে যান চলাচল। বিক্ষোভরত প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে, কিন্তু তারা বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগও তোলেন তারা। অফিস তারা ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে। তারা কি জন্য অফিস বন্ধ করে দিয়েছে? আমাদের সবার ভিসার মেয়াদ, আগামী মাস 30 তারিখের ভিতরে শেষ হয়ে গেছে। তারা এই কাজটা কিভাবে করলো? শেখ হাসিনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমরা এত হাজার হাজার প্রবাসী এখানে উপস্থিত হয়েছি, আজকে যেন আমাদের এই অবস্থা দেখে উনি আমাদের সৌদি কর্মকর্তাদের সাথে, সৌদি প্রশাসনের সাথে যোগাযোগ করার পর উনি যেভাবে সুন্দর হয় আমাদের এই বিষয় ব্যবস্থা নিয়ে। বিক্ষোভকারীরা জানান, করোনার কারণে আটকে পড়া শ্রমিকদের আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে সৌদি আরব। এই অবস্থায় টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। পরে পুলিশ এসে দুপুরের দিকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেন। এদিকে মতিঝিলেও সৌদি আরবের ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে প্রবাসীরা। মহামারীর কারণে গত মার্চ মাসের শেষ থেকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় অনেক শ্রমিক দেশে এসে আর ফিরতে পারেননি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে সোনারগাঁও হোটেল থেকে প্রবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে অবস্থান নিয়ে আছেন এই মুহূর্তে। তাদের সাথে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ, সকাল থেকে তিনি ছিলেন। এই মুহূর্তে মাহমুদ শরীফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশের কি পরিস্থিতি? সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছিল প্রবাসীদের প্রতিনিধি দল একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বা সেখানে কথা বলছেন, এরকম একটি খবর আমরা পেয়েছি, বাকিটা জানাবেন। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন, প্রবাসীদের যে দাবি সেই দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং তাদের এই যৌক্তিক দাবি থাকার কারণে এরই মধ্যে সৌদি সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। সেই আবেদনে 3 মাস ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পাশাপাশি বিমান চলাচলের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ফিরে আনারও সুপারিশ করা হয়েছে। সবকিছু মিলে আমরা দেখেছি যে বেলা 1টার কিছুক্ষণ পরেই এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় এই আন্দোলনরতরা এবং আন্দোলনরতদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের 7টি দফা পেশ করে তারা লিখিত আকারে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয় এবং সেই 7টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে নিয়মিত সৌদি আরবে বিমান চলাচল, সৌদি এয়ারলাইন্স চলাচল সবকিছুই যাতে স্বাভাবিক হয় সেই উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা দাবি জানায়। এর পরের দাবি হচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ
সেই ভিসার মেয়াদ যাতে আরও 6 মাস বাড়ানো হয়। তবে এই দ্বিতীয় দফার যে দাবি, সেই দ্বিতীয় দফার দাবির প্রেক্ষিতেই কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন এরই মধ্যে এই বিষয়টি সৌদি সরকারের কাছে পেশ করা হয়েছে 3 মাস বাড়ানোর জন্য, অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর, তাদের ভিসার মেয়াদ যাতে আরও 3 মাস বাড়ানো হয়। কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা যে বিষয়টি দেখেছি যে কয়েক দফায় ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, সব মিলিয়ে 6 মাস বেড়েছে এই ভিসার মেয়াদ, এবং 6 মাস বাড়ানোর পর 30 সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে অন্তত 1.5 লক্ষ শ্রমিক বা প্রবাসী যারা আছেন বাংলাদেশে, যারা আটকা পড়েছেন, তাদের ভিসার মেয়াদ। মাহমুদ শরীফ 50,000 মানুষের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর মাত্র 5-7 দিন পরেই। জানতে চাই যে আবেদন করা হয়েছে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য, সেই আবেদনের বিস্তারিত জানা যাবে কবে? মানে এটি সিদ্ধান্ত হবে কবে? সৌদি কর্তৃপক্ষ কবে নাগাদ জানাতে পারে? দেখুন, আমরা জানতে চেয়েছিলাম যে এমন আবেদনের প্রেক্ষিতে সৌদি সরকারের যে মনোভাব বা প্রতিক্রিয়া সেটি কি, বা জানতে পেরেছেন কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সেটি এখন পর্যন্ত তারা জানতে পারেনি, তবে তারা আশাবাদী, এবং তারা আশাবাদী যে সৌদি আরব সরকার 3 মাস ভিসার মেয়াদ বাড়ানোর যে আবেদন করা হয়েছে সেটি তারা রাখবেন। কারণ উদাহরণ হিসেবে দেখাচ্ছেন যে এর আগেও যেহেতু 6 মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে, আর যেহেতু এখন একটি করোনা পরিস্থিতিতে একটি সংকটময় মুহূর্ত চলছে, এটি গোটা বিশ্বে একটি সংকটময় মুহূর্ত চলছে, এমন প্রেক্ষাপটে বাংলাদেশে লক্ষাধিক সৌদি প্রবাসী আটকা পড়েছেন। আমরা এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য দেখলাম, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটাই আশাবাদী যে খুব দ্রুতই তারা এই সিদ্ধান্ত জানাবে। একদম ছোট্ট করে জানতে চাইবো, যে সমস্ত প্রবাসী শ্রমিকরা, শত শত শ্রমিক যারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং মতিঝিলের বিমান অফিস অবরুদ্ধ করেছিলেন, তারা কি এখন সরে যাচ্ছেন বা যাবেন? দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বেলা 1টার দিকে তারা অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ আগে তাদের সরিয়ে দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে, এবং তারা প্রেস ক্লাবের সামনে এখন অবস্থান করছে। আর একটি প্রতিনিধি দল, এই 5 সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তাদের যে লিখিত দাবি সেই দাবি পেশ করে গেছেন, এবং এখন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা সোনারগাঁও হোটেলের সামনে চলে যাবে। কারণ আমরা যে বিষয়টি দেখেছি, সোনারগাঁও হোটেলের সামনে গতকাল থেকে যারা অবস্থান করছেন বা আন্দোলন করছেন, তাদের একটি অংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আরেকটি অংশ কিন্তু সেই সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের যে টিকিট অফিস রয়েছে তার আশপাশে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে, এবং বাকি যারা আছেন তারা সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে আজকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিন্তু গণমাধ্যমে কথা বলেছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছুই করার নেই তাদের, কারণ তাদের হাতে 30 তারিখ পর্যন্ত 4টি ফ্লাইট রয়েছে। এই 4টি ফ্লাইটে তাদের আসলে এখন মাত্র 80 থেকে 100-র মতো টিকিট রয়েছে। এই টিকিট আসলে 35,000 যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে সৌদি এয়ারলাইন্সে আবেদন করা 70,000 প্রবাসীর মধ্যে সৌদি এয়ারলাইন্স বলছে যে এই 70,000-এর মধ্যে 35,000 প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হতে চলেছে 30 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ এই 35,000-এর কিন্তু টিকিট তারা দিতে পারবে না, কোনো অবস্থায় সম্ভব না। তবে 30 তারিখের পরে তাদের যে ফ্লাইট রয়েছে সেই সব ফ্লাইটে কিন্তু টিকিট আছে, বা চাইলে যে কেউ যেতে পারে। তবে প্রবাসী যারা আছেন, যারা আন্দোলন করছেন গতকাল থেকে, তাদের কিন্তু ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে। কারণে 30 সেপ্টেম্বরের পরের টিকিট নিতে তারা কোনো অবস্থাতে আগ্রহী না, কারণ যেহেতু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 30 তারিখের মধ্যে, তারা এই 30 তারিখের মধ্যেই তাদের যে টিকিট সেই টিকিট চাইছেন। এখন এই টিকিট চাওয়া নিয়ে আমরা যে বিষয়টি দেখেছি যে এই 23 তারিখ থেকে সৌদি এয়ারলাইন্সের যে চার্টার্ড ফ্লাইট শুরু হচ্ছে, এই চার্টার্ড ফ্লাইট বাড়ানোর আবেদন করেছে, এবং এই আবেদন কিন্তু তারা সৌদি এয়ারলাইন্সে আবেদন করেছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত যে আবেদন সেখানেও তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে 23 তারিখ থেকে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান যাতে দ্রুত তাদের যে বাণিজ্যিক ফ্লাইট বা নিয়মিত ফ্লাইট সেটি পরিচালনা করে, তবেই তাদের যে সংকট সেই সংকট। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাসীদের টিকিটের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি, তার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম। করোনার কারণে 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের ভাষণে এ মন্তব্য করেন তিনি। ইতিহাসে এবারই প্রথম ভিন্নভাবে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোড ম্যাপ প্রণয়নের আহ্বান জানান।
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। করোনার কারণে ২০৩০ সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল সব দেশই এই সমস্যার মুখোমুখি। এই মহামারীর সমস্যা আমাদের দেখিয়েছে এই দেশগুলোর জাতিসংঘকে প্রয়োজন। পরে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, ভূ রাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘকে দুর্বল করা উচিত না। সবাই মিলে জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি মনে করি শান্তি স্থাপন সহ বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের উচিত বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা। ভূ রাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না। আমরা জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করার অঙ্গীকার করছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কর্মকাণ্ডে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৫০ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের মূল বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে। নুরুল হক নূর ছাড়া অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহিল কাফি। এদিকে সকাল থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। রাজধানীর প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দফায় দফায় সমাবেশ ও মিছিল করছেন তারা। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরু সহ এই ৬ জনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নূর সহ ৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করে ডিআইজি প্রিজন্স বজলুর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত ৩.৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই নির্দেশ দেন। আগামী ২২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, বজলুর রশিদ তার সম্পত্তি যাতে বিক্রি বা হস্তান্তর করতে না পারেন তা নিশ্চিত করতেই সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি প্রিজন্স বজলুর রশিদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদের পর বজলুর রশিদকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এরপর বজলুর রশিদকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। রাজধানীর উত্তরখানের রাজবাড়ী এলাকায় কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলার প্রধান ২ আসামি কিশোর গ্যাংয়ের সদস্য রাসেল ও হৃদয়কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উত্তরখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৭ আগস্ট রাতে এক রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় কলেজ ছাত্র সোহাগকে ছুরিকাঘাত করে একদল বখাটে। পরে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে উত্তরার নর্দান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন সোহাগের বড় ভাই মেহেদি বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে কিশোর গ্যাংয়ের সদস্য রাসেল, হৃদয়, সাদ, সাব্বির ও সানির নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, সকাল 10:30টার দিকে শাহাদাত হোসেন সিফাত নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসাধীন আরও 2 জন। এর মধ্যে আইসিইউতে আছেন একজন। গত ৪ সেপ্টেম্বর রাত 8:45টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ওই মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় দগ্ধ ৩৭ জনের সবাইকে রাজধানীর শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন, ব্যাংক কোম্পানি আইনের ২টি ধারা সংশোধন সহ ১০ দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার ব্যাংকিং খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করা হয়। এ সময় টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশে ব্যাংক খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঋণ ব্যাংকিং খাতে অন্যতম একটি চ্যালেঞ্জ। বিভিন্ন সময় ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা কার্যকর করা হয়নি বলে জানানো হয় প্রতিবেদনে। টিআইবির গবেষণায় উঠে এসেছে ২০০৯ সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা, যা গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়ায় ১,১৬,২৮৮ কোটি টাকা, অর্থাৎ গত ১০ বছরে যা ৪১৭% বেড়েছে। যদিও এই সময় মোট ঋণ বেড়েছে ৩১২%। দুষ্ট চক্রের কবলে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ৫ কর্মকর্তার অবৈধভাবে পদোন্নতি নেওয়ার প্রমাণ মিলেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। ছাপার কাজেও অনিয়মের তথ্য দিচ্ছে মুদ্রণ মালিক সমিতি। এনসিটিভি চেয়ারম্যান বলছেন, তথ্য গোপন করে যারা পদোন্নতি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষাক্রম তৈরি এবং বিনামূল্যের বই ছাপানোর কাজ করে প্রতিষ্ঠানটি। এখানেও ৫ কর্মকর্তা অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন বলে তথ্য মিলেছে তদন্ত প্রতিবেদনে। রেজাউল ইসলাম আগের পদ গোপন করে বাগিয়েছেন উপনিয়ন্ত্রকের পদ। একই কাজ করেছেন মাহমুদা খানমও। অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই উপনিয়ন্ত্রক হয়েছেন আব্দুল ওয়াদুদ চৌধুরী। বিএম জসিমউদ্দিনের সহ উৎপাদন নিয়ন্ত্রকের পদে বসাও অবৈধ পথে। একই অভিযোগে অভিযুক্ত আব্দুর রশিদ। তদন্ত প্রতিবেদনে এ ঘটনাকে অনিয়মের সর্বোচ্চ পর্যায় বলে অবহিত করা হয়েছে। তবে তথ্য গোপন করে পদোন্নতির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন অভিযুক্তরা। আমি কেন একটা হাইড করে নিচ্ছি, তাহলে হাইড করে নিচ্ছি, আর স্যার যেটা বলবে সেটাই। যদি অবৈধ হইতো বা অন্য কোনো ফ্যাক্টর থাকতো তাহলে তো অন্য কর্তৃপক্ষ দেখতো। এখন এই মুহূর্তে কি হয়েছে এগুলো তো বুঝতে পারছি না। এনসিটিভির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা টাকা না পেলে ফাইল বা মুদ্রণ মালিকদের বই ছাপানোর বিল আটকে রাখেন। সংশ্লিষ্টরা বলছেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মুদ্রণ মালিক সমিতিও দিচ্ছে ছাপার কাজ পাওয়া নিয়েও নানা অনিয়মের তথ্য। কিছু কিছু অসাধু লোককে এমনভাবে প্রশ্রয় দেওয়া হয় যারা প্রতি বছর অপকর্ম করার পরেও ওরা কালো তালিকাভুক্ত হয় না। ওরা ৩০০ টাকার একটা স্ট্যাম্পে একটা অঙ্গীকারনামা দিয়ে আবার কাজ করে, জনসম্মুখে তাদের অপরাধ ধরা পড়া পড়ে। এনসিটিভি চেয়ারম্যান বলছেন, অবৈধ পদোন্নতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্তে বা সরকারি যে কমিটি আছে, আমাদের নিয়োগ এবং পদোন্নতি কমিটি, তারা যে ধরনের সুপারিশ করবেন আমরা সেইভাবেই সেই ব্যবস্থাটা আমরা নেব। আমরা যদি এরকম প্রমাণ পাই যে এনসিটিভি কোনো কর্মকর্তা বা কর্মচারী আর্থিক অসদুপায় অবলম্বন করেছে, তাহলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এনসিটিভি নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গতকাল ধর্ষণ মামলা হওয়ার পর থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। আজ সকালে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সব বিষয় নিয়ে ডিএমপির পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। সেখানে ছিলেন সহকর্মী নূরে আলম, এই মুহূর্তে সরাসরি ডিএমপি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন তিনি। ব্রিফিংয়ে কি বলা হলো নূরে আলম, জানাবেন বিস্তারিত। সাংবাদিকদেরকে ডিএমপির উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন যেটি জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মামলাটি তদন্ত কাজ তারা চালিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই এটির অগ্রগতি হবে। যদিও বা দেরিতে এই মামলাটি হয়েছে, তারপরও ঘটনাটি যেহেতু ধর্ষণের অভিযোগ, তাই এটি খুবই গুরুত্বের সাথে তারা মূল্যায়ন করছেন এবং খুবই গুরুত্বের সাথে তারা তদন্ত করছেন বলে ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।
সেই সাথে জানিয়ে রাখি, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা আজকে সকাল 11:30 থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে, পরবর্তীতে সেখানে বিক্ষোভ সমাবেশ করে ঘণ্টাব্যাপী। সেখানে তারা এ সকল মামলাকে প্রহসনমূলক মামলা বলে অবহিত করে এবং তাদের দাবি, তারা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদ জানানোর কারণেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলে তারা বারবার বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করছেন। এরপরে প্রেস ক্লাবের সামনে থেকে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে একটি মিছিল বের করে। মিছিলটি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। সেখানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরবর্তীতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে আবারও বিক্ষোভ সমাবেশ করেন এবং সেখান থেকেও তারা একই ধরনের দাবি জানান। তারা সেখান থেকেও বলেন দ্রুত এই মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে গতকাল সন্ধ্যায় তারা এই একই দাবিতে তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন। পরবর্তীতে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন। মিছিলটি যখন মৎস্য ভবনের সামনে যায় তখন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা আজকের সমাবেশ থেকে দাবি করছেন যে তাদের উপরে পুলিশ সেখানে হামলা চালায় এবং তাদেরকে আটক করে, তাদের 7 জন বিপি নূর সহ 7 জন নেতাকর্মীকে আটক করে পুলিশ নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়। যদিও বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার কারণেই তাদেরকে আটক করা হয়েছিল এবং তারাই আগে পুলিশের উপরে হামলা চালিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডিএমপির ব্রিফিংয়ের পর সেখানে ছিলেন সহকর্মী নুরে আলম পিন্টু, তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে যুক্তরাজ্য স্পেনে আবার বিধিনিষেধ। বিশ্বের নতুন শনাক্ত 2.25 লাখ। ঘুষ দিয়ে অলিম্পিকের আয়োজক হওয়ার অভিযোগ টোকিওর বিরুদ্ধে, বিড কমিটির বিরুদ্ধে তদন্ত। পর্যাপ্ত বুথ না থাকা এবং সার্ভার জটিলতায় ভোগান্তিতে উত্তর সিটির করদাতারা। করোনার মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্যাক্স দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। চলতি মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স দিলে 10% ছাড় দেওয়া সহ আরও বেশ কিছু সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়ায় ভিড় বেড়েছে আঞ্চলিক অফিসগুলোতে। হোল্ডিং ট্যাক্স আদায়ে মিরপুর ও কারওয়ান বাজার, এই দুটি অঞ্চলে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে 30 সেপ্টেম্বরের মধ্যে 2020-21 অর্থ বছরের ট্যাক্স দিলে 10% মওকুফ আছে। করোনাকালীন সময়ে সারচার্জ মওকুফের সুবিধা। হোল্ডিং ট্যাক্সে বিশেষ সুবিধা দেয়ায় ভিড় বেড়েছে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে। তবে কর দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে করদাতাদের। আগস্ট সেপ্টেম্বর 2 মাস যেহেতু এটা রিবেট পাওয়া যায়, রিপিট পাওয়ার কারণে মানুষ এখন বিড়ি হয়। এদের কাউন্টার বাড়াবে দরকার, সার্ভিস ভালো দেওয়ার দরকার, তা তো আমরা পাইতেছি না। মানুষের ট্যাক্স দিতে আসে সরকারকে, তাহলে সরকার আরো উন্নত মানের করে আর 2টা কাউন্টার বাড়াক, 3টা কাউন্টার বাড়াক। এখানে যারা কর্মকর্তা আছে তারা সেটা করুক, কিন্তু কেউ তো করছে না। একসঙ্গে এত মানুষ ট্যাক্স দিতে আসায় প্রায় সময়ই সার্ভার জটিলতায় পড়ছে কর অফিস। দিলাম ভোগান্তি শেষ নাই। ম্যাক্সিমাম সময় এখানে এসে শুনলাম ম্যাক্সিমাম সময় নাকি সার্ভার থাকে না। কর দিব, আমরা খুব হাসি মুখে কর দিব, সেখানে এসে এত সাফারিং করতে হয়, সব কাজ করে সমস্যা করে, অন্যান্য কাজে তো সমস্যা হচ্ছে আমাদের। এই মাসটাতে অনেক ট্যাক্স নেওয়া হচ্ছে, সেই জন্য পুরো ঢাকা সিটিতে অনেক ক্রাউড হচ্ছে, আমাদের সার্ভার প্রেশারের কারণে তো সার্ভারটা স্লো যাচ্ছে। করদাতাদের বাড়তি চাহিদা মাথায় রেখে বুথের সংখ্যা বাড়াচ্ছে সিটি কর্পোরেশন। কালেক্টর যে কালেকশন করে এই শর্ট আছে, আমরা আউটসোর্স করে কালেকশন করি। আউটসোর্স মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন ওনার কাজ নাই, তাতে ওনাকে আমরা প্রোভাইড করছি যে আপনি কাটেন, যাতে করে এই দ্রুত এটা করা যায় আর কি। আমার এইটি বসে গেলে, এই বুথটা বসে গেলে আমাদের খুব দ্রুত হয়ে গেল। উত্তর ঢাকার মেয়র বলছেন, করের পরিধি বাড়াতে নগরবাসীকে নানা সুবিধা দেওয়া হচ্ছে। সবাইকে অনলাইনের আওতায় নিয়ে আসলে থাকবে না দীর্ঘ অপেক্ষার দুর্ভোগ। তারা যেন অটোমেশনের মাধ্যমে ঘরে বসে যেন ট্যাক্স দিতে পারে, এটি যদি করতে পারা হয় তাহলে কথা হচ্ছিল তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। আপনার অ্যাসেসমেন্ট আপনি নিজে করবেন, আপনি কত স্কোয়ার ফিট আপনি নিজেই সেই অ্যাসেসমেন্টটা করবেন, করে আপনার ট্যাক্সটা দিয়ে দেবেন। আমরা মাঝে মাঝে আমরা আনঅ্যানাউন্সড বিভিন্ন বাড়িতে গিয়ে ওই বাড়ি কিন্তু মেজারমেন্ট করব। ডিএনসিসির তথ্য বলছে উত্তর ঢাকার বৈধ হোল্ডিংয়ের সংখ্যা প্রায় 2.5 লাখ। এছাড়া 2 লাখের বেশি অবৈধ হোল্ডিংকে বৈধতার আওতায় আনতে অভিযান চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কক্সবাজারের এসপি ABM মাসুদ হোসেনকে বদলির 5 দিনের মাথায় অতিরিক্ত পুলিশ সুপার সহ 7 কর্মকর্তাকেও বদলি করা হলো। সোমবার আইজিপি ডক্টর বেনজির আহমেদ স্বাক্ষরিত বদলি আদেশ জারি করা হয়েছে। বদলি কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ এবং 4 সহকারী পুলিশ সুপার। তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এর আগে বুধবার জেলা পুলিশ সুপার ABM মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়েছে। তার জায়গায় এসেছেন ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। সিনহা হত্যার ঘটনা সামনে এনে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরিশালে পুলিশের অপরাধের অভিযোগ বাড়ছে। গত 8 মাসে জেলা ও মহানগর পুলিশ থেকে মাদক, প্রতারণা সহ নানা কারণে চাকরিচ্যুত হয়েছেন 9 পুলিশ। বিশিষ্টজনেরা বলছেন, বিভাগীয় শাস্তির পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হওয়া উচিত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 7 সেপ্টেম্বর বরিশাল মডেল কোতোয়ালি থানার 2 সাব ইন্সপেক্টরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় হিসেবে গত 3 বছরে 1187 জন সদস্যকে বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে অনেককে চাকরিচ্যুত, বরখাস্ত করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য জেলও খাটছেন। ব্যক্তি আক্রোশে আমার প্রতি 4-5টা বিভাগীয় মামলা দিয়েছে। প্রত্যেকটা মামলায় আমি খালাস পাইছি। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে মামলাগুলো নেয়ার আগে যাচাই বাছাই করা উচিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কঠোরভাবে অভিযোগ যাচাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত করার পরে কিন্তু রিপোর্ট আমাদের কাছে জমা দেন। জমা দিলে যে তাদের পানিশমেন্ট হয় তা কিন্তু না। এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি। আবার যদি দেখা যায় আমাদের কোনো কনফিউশন তৈরি হয় যে না, এই আসলে সেই রকম না, তাকে ইনস্ট্রুমেন্ট ফাঁসানো হয়েছে, সেক্ষেত্রে আমরা অন্য একটা অফিসার দিয়ে আমরা রিইনভেস্টিগেশন করি। আমরা নাগরিক সমাজ বলছে, পুলিশের এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়া উচিত। সাধারণ মানুষ যেভাবে ফৌজদারি আইনে সোপর্দ হয়, ফৌজদারি আইনে তাদের বিচার করা হয়, পুলিশকেও ঠিক সেই আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে 1860 সালের যে আইন তা পরিবর্তন করে বর্তমানে এই ফৌজদারি দণ্ডবিধির মধ্যে তাদের আওতাভুক্ত করতে হবে। এটা না হলে পরে এই ক্রাইমকে কমানো যাবে না। এদিকে অপরাধ দমনে দায়িত্বরতরাই অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বরিশালবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্বিতীয় দফা করোনার বিস্তার রুখতে যুক্তরাজ্য ও স্পেনে আবারও আরোপ হয়েছে বিধিনিষেধ। করোনা মোকাবেলায় এখনই পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিস্থিতির বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে গত 24 ঘণ্টায় বিশ্বে করোনায় আরও প্রায় 4,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 9,68,000 ছাড়ালো। নতুন 2,23,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 3,14,00,000-এর বেশি। দ্বিতীয় দফা করোনার সংক্রমণ নিয়ে শঙ্কিত ইউরোপবাসী। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, স্পেনে বেড়েছে বিস্তার। দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে রাত 10টার মধ্যে বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দৈনিক 50,000 করোনা রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভালেন্স। মঙ্গলবার থেকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে জারি হচ্ছে বিধিনিষেধ। সংক্রমণ বাড়ায় মাদ্রিদে নতুন কড়াকড়ি আরোপ করেছে স্পেন। বিস্তার বাড়ায় কানাডার টরেন্টো, অন্টারিও, মন্ট্রিলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 6 জনের বেশি লোকের জনসমাগমে থাকছে নিষেধাজ্ঞা। নিয়ম অমান্য করলে দিতে হবে $7,500 জরিমানা। অস্ট্রিয়ায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে রাত 10টা থেকে কারফিউ জারি হয়েছে। শীতে করোনার বিস্তার রুখতে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে জার্মানি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে 500-র কম মৃত্যু রেকর্ড হয়েছে সোমবার। তবে যুক্তরাষ্ট্রে 33,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। সে তুলনায় ব্রাজিলে কমেছে সংক্রমণ। নতুন করে ভাইরাস মিলেছে 15,000 মানুষের শরীরে। মেক্সিকোতে আক্রান্তের সংখ্যা 7 লাখ ছাড়িয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী 1 বছর দেশ জুড়ে দুর্যোগ অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন। এদিকে করোনা মহামারীর মধ্যেই কোনো রকম জাঁকজমক ছাড়াই উদযাপন হচ্ছে জাতিসংঘের
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের অধিবেশনের সদস্য রাষ্ট্রগুলোর শুধুমাত্র একজন করে প্রতিনিধি যোগ দেবেন। রাষ্ট্রপ্রধানরা থাকবেন ভিডিও কনফারেন্সে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্লামেন্টে কৃষি সংস্কার সংক্রান্ত দুটি বিল পাশ হওয়ার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এদিকে রোববার পাশ হওয়া বিল দুটিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সই না করার অনুরোধ জানিয়েছে বিরোধী 18টি দল। একে গণতন্ত্রের হত্যা বলে মন্তব্য করেছেন তারা। তবে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিলে ক্রেতাদের কাছে সহজে পণ্য বিক্রিতে কৃষকদের সুবিধা করে দেওয়া হয়েছে। নতুন এই বিল কৃষি পণ্যের ব্যবসা থেকে দালালদের উৎখাত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেবে ভারতে কৃষকদের অর্ধেকেরও বেশি ঋণগ্রস্ত এবং 2018 ও 2019 সালে আত্মহত্যা করেছেন 20,638 জন কৃষক। ঘুষ দিয়ে আয়োজক হওয়ার অভিযোগ উঠেছে টোকিও অলিম্পিক বিড কমিটির বিরুদ্ধে। কমিটির পরামর্শক প্রতিষ্ঠান আইওসির সাবেক এক সদস্যের ছেলের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা দেয়। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থার তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। করোনার কারণে টোকিও অলিম্পিকের অপেক্ষা বেড়েছে 1 বছর। পিছিয়ে যাওয়া অলিম্পিক আলোচনায় ছিল না সেভাবে, তবে গুরুতর এক দুর্নীতির অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রে। ঘুষ দিয়ে নাকি অলিম্পিকের আয়োজক হয়েছে টোকিও, এমনটাই বেরিয়ে এসেছে অনুসন্ধানী সাংবাদিকদের তদন্তে। পরামর্শক প্রতিষ্ঠান ব্ল্যাক টাইডিংসকে বিড কমিটির দেয়া $2 মিলিয়ন আর্থিক তদন্ত করছিল ফ্রেঞ্চ ইনভেস্টিগেশন টিম। সে তদন্তে আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগের তীর বিড কমিটি প্রধান হিসাবে দায়িত্ব পালন করা সুনেকেজু তাকেদার দিকে। তাকেদার বরাদ্দকৃত অর্থের মধ্যে $3,70,000 দেয়া হয় সাবেক আইওসি মেম্বার ল্যামিন ডিয়াকের ছেলে পাপা ডিয়াককে। 2013 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পাপার কোম্পানিতে ট্রান্সফার হয় $2,17,000, আর পরের বছর জানুয়ারিতে পাপার ব্যক্তিগত অ্যাকাউন্টে আরও $1.5 লাখ ট্রান্সফার করে ব্ল্যাক টাইডিংস। সব মিলিয়ে $3,70,000। তবে প্রাপ্ত এই অর্থের সাথে টোকিও অলিম্পিকের কোনো সংযোগ নেই বলে জানান পাপা ডিয়াক, আর অলিম্পিক বিড কমিটির তৎকালীন প্রধান তাকেদা এই ট্রান্সফারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। পরামর্শক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানতাম না, আমাকে অবহিত করে এসব করা হয়নি। অভিযোগ অস্বীকার করলেও দুয়ে 4 মেলাতে সমস্যা হচ্ছে না। 2016 সালে টোকিও অলিম্পিকের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সময় আইওসির প্রভাবশালী সদস্য ছিলেন পাপার বাবা ল্যামিন ডিয়াক। তিনি আফ্রিকান দেশগুলোর ভোটও নিয়ন্ত্রণ করতেন। টোকিও অলিম্পিক রং ছড়াবে এই অপেক্ষায় যখন বিশ্ববাসী, তখন দুর্নীতির এমন অভিযোগ সত্য হলে শুরুর আগেই কলঙ্কিত হবে মেগা ইভেন্ট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্গার ভার্সনে আগ্রহ নেই মুস্তাফিজের, এমন গুঞ্জন আছে। তবে সমালোচকদের কথায় কান দিচ্ছেন না টাইগার পেস বিস্ময়। রঙিন পোশাকে অপরিহার্য মুস্তাফিজ টেস্টেও ধারাবাহিক হতে চান। কোচ ওটিস গিবসনের পরামর্শ মেনে বোলিংয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন প্রতিনিয়ত। ইনসুইংয়ের কৌশল রপ্ত করতে চলছে কঠোর অনুশীলন। বিস্ময় নিয়ে মুস্তাফিজের উত্থান। জাতীয় দল কিংবা আইপিএল সব জায়গায় ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু সময়ের সাথে ঘোর কাটতে সময়ও লাগেনি। ইনজুরির সাথে ধার কমেছে, শুরুর ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় সমালোচনা শুনতে হয়েছে। অভিযোগ উঠেছিল টেস্ট খেলতে আগ্রহী নন তিনি, কিন্তু টাইগার পেসার ওসবে কান দেননি। লাল বলে ক্রিকেটে নিচ্ছেন মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করি। ওটিস গিবসন দায়িত্ব নিয়েছেন জানুয়ারিতে। টাইগার পেস ইউনিট নিয়ে কাজ করেছেন পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজে। এরপর করোনা বিরতিতে মুস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিনদের নিয়ে কাজ করা হয়নি। অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে পুরোদমে কাজ করছেন সাবেক ক্যারিবীয় পেসার। এই সুযোগে লঙ্কা যাওয়ার আগে নিখুঁত হওয়ার চেষ্টা মুস্তাফিজের। করোনার আগে গিবসন আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল, কিভাবে কি করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে ইনশাল্লাহ। ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা, ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে ইনশাল্লাহ। ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। ১৭তম টেস্ট জয়ে আগুনে বলিয়ে কলম্বো জয় করেছিলেন মুস্তাফিজ। 3 বছর পর আবারও ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপে যাওয়ার অপেক্ষায় টাইগাররা। এবারও মুস্তাফিজের সার্ভিসে টেস্ট জয়ের লক্ষ্য টিম টাইগার্সের।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসর শুরু করেছে চেন্নাই। 3 ডিপার্টমেন্টেই ভালো করেছে ধোনির দল। ব্যাটিংয়ে ফর্ম ধরে রাখতে চাইবেন আম্বাতি রাইডু ও ফাফ দু প্লেসি। বোলিংয়ে এনগিদি, চাহার, চাওলারাও ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালসও জয় দিয়ে আসর শুরু করতে চায়। খেলার জন্য ফিট আছেন স্টিভেন স্মিথ, তবে জশ বাটলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না রাজস্থান। জোফরা আর্চার, ডেভিড মিলার বিদেশি কোটা সমৃদ্ধ করেছেন। আর ভারতীয়দের মধ্যে রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন পরীক্ষিত পারফর্মার। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল রাজস্থান। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগ। গেল 5 বছরে জমে থাকা বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি একসাথে বুঝিয়ে দিয়েছে বাফুফে। নির্বাচনের আগে এই আয়োজন ভোটের লড়াইয়ে প্রভাব বিস্তার করেছে, উঠেছে এমন অভিযোগ। তবে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়নি, দাবি করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি প্রার্থী আব্দুস সালাম মুর্শিদি। করোনা ঝুঁকি উপেক্ষা করে বাফুফে প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ। ফেডারেশন কর্তাদের ভিড়, ছিলেন পেশাদার সহ বিভিন্ন স্তরের ক্লাব প্রতিনিধিরাও। উপলক্ষ গেল 5 বছর জমে থাকা পুরস্কার বুঝিয়ে দেয়া। বিকেএসপিকে পুরস্কার দিচ্ছেন মাহফুজ আক্তার, কেউ আমরা একটু জোরে করতালি দেই। কিন্তু নির্বাচনের ঠিক আগে এমন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠছে। পুরস্কার বিতরণের ফাঁকেই সরাসরি ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের। অতিথি হিসেবে আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কজন কাউন্সিলর। আমি আপনাদের কাছে উদ্যোক্তা আহ্বান জানাবো, আপনারা যদি ভালো কাজ করে থাকেন, আপনি যদি যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে আমাদের সম্মানিত ডেলিগেট যারা আছেন ক্লাব, জেলা এবং বিভাগ, অবশ্যই তারা আপনাকে ভালোবাসা, আপনাদের তাদের ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবেন। এই আয়োজন নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে কিনা এমন অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বাফুফে কর্তারা। আপনি যদি বলছেন এটা আপনার মন গড়া কথা বলেছেন। আমি এই জায়গায় কোনোভাবেই নির্বাচনী কোনো আচরণবিধি কথা আমি বলি নাই। আমি শুধু এইটুকু বলেছি যে আমার এক বন্ধুবর যারা এই নির্বাহী কমিটিতে আছেন এখনও, তারা কিছু কথা আপনাদের মাধ্যমে শুনেছি, সেইটি আপনাদের মাধ্যমে আমি উত্তরটা দিচ্ছি। দেরিতে হলেও পুরস্কার হাতে পাওয়ায় উচ্ছ্বাসের সঙ্গে আক্ষেপও আছে। ট্রফি পেলাম কিন্তু আনন্দ পেলাম না, কারণ এই ট্রফি যারা জয় করেছে 5 জন প্লেয়ার জাতীয় দলে খেলে, রবিউল, আব্দুল, সুফিল, জাফর ও আরিফ, এরা 5 জন জাতীয় দলে খেলে। ওরা যদি থাকতো আজকে আমাদের আনন্দের সীমা থাকতো না। শরীরের ঘাম শুকানোর আগে আমরা আমাদের প্রাপ্তি পুরস্কারটা, ট্রফিটা পাচ্ছি, ওইটার যে আনন্দ সেটা এখানে হওয়ার মতো সিচুয়েশন, পরিবেশ নাই। গেল 5 বছরে সব মিলিয়ে 23টি ট্রফি হস্তান্তর করেছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইপিএলে শিরোপা পুনরুদ্ধারের মিশন দুর্দান্তভাবে শুরু করল ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের প্রথম ম্যাচে উলভসকে 3-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। গত মৌসুমে শেষ 2 বারের দেখায় উলভসের কাছে হেরেছিল সিটি। সেই তেতো স্বাদ নিয়েই মাঠে নামে সিটিজেন্স। এবার ডি ব্রুইনা, জেসুসদের নৈপুণ্যে জয় পেয়েছে 2018-19 মৌসুমের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 10 মিনিটে এগিয়ে যায় সিটি। সফল স্পট কিকে লিড এনে দেন ডি ব্রুইনা। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফডেন। 78 মিনিটে হিমিনেজ 1 গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি উলভস। উল্টো শেষের দিকে জেসুসের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় দ্য ওয়ান্ডারার্স। এদিকে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে এসি মিলান। রসনেরিদের 2টি গোলই করেছেন ইব্রাহিমোভিচ। মাছের চামড়া দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করছেন মরক্কোর এক নারী উদ্যোক্তা, যা পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। চামড়ার বিকল্প হিসেবে এই গ্রহণযোগ্যতা বাড়াতে পারলে বন্যপ্রাণী হত্যা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন আয়া লারাকি। চামড়ার তৈরি পণ্য কার না ভালো লাগে। বর্তমানে বিলাসবহুল যে কোনো ব্যাগ, হাতঘড়ি বা জুতার সবখানেই দেখা যায় চামড়ার ব্যবহার, যার বেশিরভাগই বন্যপ্রাণী থেকে আসে। তবে এবার এই ধারণা থেকে বেরিয়ে এসে মাছের চামড়া দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন মরক্কোর আয়া লারাকি। 23 বছরের লারাকি মরক্কোর প্রথম ব্যক্তি যে মাছের চামড়াজাত পণ্য তৈরি করেন। তার কারখানায় তৈরি হয় বিভিন্ন ডিজাইনের ব্যাগ, মানি ব্যাগ, চাবির রিং ও ঘড়ি, যা মাছের চামড়া দিয়ে তৈরি করায় শতভাগ পরিবেশ বান্ধব।
যখন দেখলাম চামড়ার জন্য অন্যায়ভাবে বিভিন্ন সরীসৃপ ও বন্য প্রাণীকে হত্যা করা হচ্ছে, তখনই এই ধরনের হত্যাকাণ্ডের বিকল্প খুঁজে বের করার কথা আমার মাথায় আসে। পরে নানা পরীক্ষা চালিয়ে দেখি মাছ ও সরীসৃপের চামড়া একই বৈশিষ্ট্যের। তখন থেকেই মাছের চামড়া নিয়ে কাজ করা শুরু করি। এ সকল পণ্য উৎপাদনে সাধারণত স্যালমন মাছের চামড়া ব্যবহার করেন লারাকি। এছাড়াও ক্ষেত্র বিশেষে সোল ও ট্রাউট মাছের চামড়া নিয়েও কাজ চলে তার কারখানায়। প্রথমে বিভিন্ন রেস্তোরাঁ থেকে এসব চামড়া সংগ্রহ করলেও এখন পরিধি বেড়ে যাওয়ায় মাছ ব্যবসায়ী ও জেলেদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেন তিনি। চামড়াগুলো সংগ্রহ করার পর থেকে পুরো প্রক্রিয়া শেষে ব্যবহারের উপযুক্ত করতে 5 দিন সময় লাগে। মাছের চামড়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একই সাথে নমনীয় ও মজবুত। ভিন্নধর্মী এবং পণ্যের গুণগত মান ভালো হওয়ায় খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে লারাকির এই পণ্য। এই পণ্যগুলো ভালো লাগে কারণ এগুলো খুব টেকসই। এছাড়া স্থানীয়ভাবে তৈরি হওয়ায় ব্যবহার করতে পছন্দ করি। এটি একটি নারীর মালিকানাধীন ব্যবসা, যা খুবই দুর্দান্ত ব্যাপার। মাসে প্রায় 400 পণ্য উৎপাদন করেন লারাকি, যা মরক্কোর স্থানীয় দোকানের পাশাপাশি বিক্রি হয় অনলাইনেও। এ ধরনের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়লে বন্যপ্রাণী হত্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন লারাকি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।